পুরান ঢাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 4, 2 জন রিমান্ডে, 2 যুবদল নেতা বহিষ্কার, বিভিন্ন স্থানে বিক্ষোভ। একমত হলে জুলাই ঘোষণাপত্র 5 অগস্ট, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। 11 জুলাইকে আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা। সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একমত, জানালেন প্রধান উপদেষ্টা। অমীমাংসিত বিষয়ে হবে তৃতীয় দিনের আলোচনা। 4 বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে রাজধানীর বসতি মা ও শিশু হাসপাতাল। প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে চলছে রমরমা বাণিজ্য। কুষ্টিয়ায় শুধু কাগজে কলমে চলছে পোস্ট অফিসের ই-সেন্টারের সেবা কার্যক্রম। বেশিরভাগই বন্ধ, কোটি টাকার যন্ত্রাংশ হরিলুট। সাইড হেডার গোলের সুযোগ, একটা ফাইনাল টাচের দরকার ছিল, সেই ফাইনাল টাচটাই এলো রূপার কাছ থেকে। এবং ইউপিএস সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ। 9-1 গোলের ব্যবধানে বড় জয়, সাগরিকার হ্যাটট্রিক। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি মিশু হাসান। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 4 জনের মধ্যে 2 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি হওয়ায় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজব আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাইফুর রহমান তুহিনের সহায়তায় ইউসুফ ভুইয়ার রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এভাবেই কুপিয়ে পাথর ছুঁড়ে হত্যা করা হয় মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে। এক পর্যায়ে তার নিথর দেহ টেনে হিচড়ে বাইরের সড়কে নিয়ে আসা হয়। সেখানে মরদেহের উপর চালানো হয় নৃশংসতা। এমন নৃশংস হত্যার সিসি ক্যামেরার ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। তাদের মধ্যে 2 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। হত্যা মামলা দায়েরের পর বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার অভিযান চলছে। এদিকে যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাব করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদল জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে ঢাবি ও বুয়েট শিক্ষার্থীরা। রাত 11টার দিকে শাহবাগের রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হয়ে সমাবেশ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। শিক্ষার্থীরা বলেন, প্রকাশ্যে একজন সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর মেরে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ, রাজশাহী, সাভার ও মাদারীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। গত রাত 10:30টার দিকে নারায়ণগঞ্জের বিবি রোডে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন ও বাংলাদেশের জেলা ও মহানগরের নেতাকর্মীরা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার সহ শাস্তির দাবি জানান। সন্ধ্যা 7টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রাত 9:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা বাংলাদেশ দেশে এক থাকবো, জাতীয় ঐক্যে এক থাকবো এবং সন্ত্রাসবাদ মোকাবেলায়, চাঁদাবাদ মোকাবেলায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই 12 মাসে একটি দল খুনের সেঞ্চুরি করেছে। আমরা আমাদের এই ভয়েসকে আর নিচু করে রাখবো না। আমাদের ভয়েস নিচু করে রাখতে রাখতে 15 বছরে আমরা ফ্যাসিবাদী হাসিনাকে তৈরি করেছি। আমরা আমাদের এই ভয়েস চালু রাখবো।
বাংলাদেশে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি আজকে থেকে চলবে না। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন দিয়েছেন বিএনপি মহাসচিব। প্রজ্ঞাপনে বলা হয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশার নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন। জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনে মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত আসে। কিছু বোঝে ওঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানের রক কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে শুরু হয়েছে তদন্ত, বলছে পুলিশ। মাহবুব তার নিজের বাড়ির সামনে বেলা 12:30-1টার দিকে তার নিজের কাঠটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময় চিহ্নিত সন্ত্রাসীরা তারা প্রথমে মোটরসাইকেলে হেলমেট পরে এসে 2-3টে মোটরসাইকেল এসে তার প্রথম গায়ে একটি গুলি করে। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি শুধু বিএনপির একার কোনো দাবি নয়, এটা জনগণের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি। এদিকে একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার ব্যর্থ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। 2011 সালে বিএনপির কর্মসূচিতে প্রশাসনের হামলার অভিযোগ এনে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী নবীন দল। এতে যোগ দিয়ে বিএনপি নেতারা দাবি জানান, যেসব পুলিশ কর্মকর্তারা বিএনপির নেতাকর্মীদের দমন-পীড়ন চালিয়ে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছিল তাদের বিচারের। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে, আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। আর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানান। আমরা কোনো ব্যক্তিগত, কোনো গোষ্ঠীগত দাবি করিনি। আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন, যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসাবে, দেশের একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাসে আয়োজিত অভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতায় যেতে নয়, বিএনপি দ্রুত দেশের গণতান্ত্রিক উত্তরণ চায়। বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তির জন্য যদি ফ্যাসিবাদকে পরাজিত করে থাকেন, তাহলে জনগণকে গণতান্ত্রিক অধিকার পাওয়ার সুযোগের লড়াইতে থাকবে। আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি, আমরা সবাই মিলে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র করি। বলেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য রুকন সম্মেলনে একথা বলেন তিনি। পারওয়ার বলেন, দেশ ইতিহাসের
বিশেষ একটি সময় অতিবাহিত করছে। ত্রয়োদশ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া। আগামী 19 জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন করতে সবাইকে আহ্বান জানান তিনি। বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে যশোরে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকেই হাঁটছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায় বলেও অভিযোগ করেন তিনি। সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা এই স্লোগানে শুক্রবার দুপুরে যশোরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। শীঘ্রই দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন তিনি। সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপির লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। আপনারা যদি দেখবেন, এখন নির্বাচন কমিশন আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তারা যদি তারা দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায়। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এ সময় মতবিনিময় সভায় অংশ নেয়া আহতরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনো ঘোষণাপত্র, আহতদের স্বীকৃতি, জুলাই সনদ, পূর্ণাঙ্গ চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও কেন্দ্রীয় নেতা নুসরাত তাবাসসুম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 11 জুলাইকে জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 5 অগস্ট জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 11 জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা সারা দেশের আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিল। এই দিনে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী সরকার। সেই সহিংসতার সূচনা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। সরকারের পক্ষ থেকে আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলে, আমরা ডকুমেন্টারিতে দেখছিলাম, ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে স্থানটিতে ব্লকেট করেছিলেন, যে স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন, সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে। চলমান শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানানো হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট।
3 দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়েছে বলেও জানানো হয়। পোস্টে জানানো হয়, দ্বিতীয় দিনের আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রেয়ারের সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 4.5 বছর ধরে লাইসেন্সের নবায়ন নেই, কিন্তু তাতে কি? কোনো কিছুর তোয়াক্কা না করেই চলছে রোগী দেখার কাজ, পাশাপাশি হাসপাতালের শেয়ার বিক্রিও চলছে সমান তালে। আর এই হাসপাতালটির নাম বসতি মা ও শিশু হাসপাতাল। রাজধানীতে চোখের সামনেই এই অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এটি বড় অপরাধ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাজধানীর ব্যস্ত এলাকা বনশ্রী, মেইন রাস্তার পাশেই হাসপাতাল, নাম বসতি মা ও শিশু হসপিটাল। সব লাইসেন্সের মেয়াদ পেরিয়েছে, অথচ বিলবোর্ড টাঙিয়ে ডাক্তারের বিজ্ঞাপন দিকে চলছে রোগী দেখা। আবার হাসপাতালটির ফেসবুক পেজে চলছে অপারেশন সহ বিজ্ঞাপন। যদিও অপারেশনে নেই কোনো লাইসেন্স, তারপরও স্বীকার করলেন হাসপাতালের রিসেপশনিস্ট যে এখানে অপারেশন করা হয়। আপনাদের এখানে অপারেশন কি হয় না, বন্ধ থাকে? জি, অপারেশন হয়, কিন্তু স্যার কালকে করতে পারবেন কিনা একটা ব্যাপার। ডেলিভারি হয় স্যার, অর্থোপেডিক্স হয়, সব অপারেশনটাই হয় স্যার জেনারেলি। দীর্ঘদিন লাইসেন্স না থাকলেও থেমে নেই হাসপাতালের শেয়ার বিক্রি। যারা শেয়ার কিনেছেন তারা বলছেন হাসপাতালকে দেখিয়ে শেয়ার বিক্রির টাকা আত্মসাৎই প্রধান ব্যবসা। কোটি কোটি টাকার শেয়ার আত্মসাতের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। ধরেন একটা শেয়ারের ভ্যালু যদি 15 লাখ টাকা হয়, 15 লাখ টাকা যদি কেউ ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে 12 লাখ টাকাই তারা ভাগবটা করে নিয়ে যায়। আর 3 লাখ টাকা দিয়ে তারা ওই মানে বিগত দিনে স্টাফ স্যালারি তো তারা কন্টিনিউ করে না। এই স্টাফ স্যালারি দেখা গেছে 2 লাখ টাকা বাকি, তারা 1 লাখ টাকা দিয়ে দেয়। আর বাকি টাকাটা দিয়ে হসপিটালে টুকটুক একটু রং টং করে, একটু সাইনবোর্ড লাগায়, দেখা দেয় যে হসপিটাল ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। একটা শেয়ার বিক্রি করে 15 লক্ষ টাকা, মানে একটা ডিরেক্টরশিপ 15 লক্ষ টাকা, আপনি হচ্ছে এখানে দায়িত্ব পালন করলে 40,000 টাকা বেতন পাবেন। আমাকে এই কথা বলে এই প্রলোভন দেখিয়ে আমাকে হসপিটালে নিয়ে আসছে। এখন আমি 6 মাস দায়িত্ব পালন করছি, আমাকে 1 টাকাও দেওয়া নাই। যখন আমি প্রায় 11.5 লক্ষ টাকা তাদের পেমেন্ট করে দিছি, এখন আমার কোনো খোঁজখবর নাই, বুঝছেন। অস্বীকার করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। লাইসেন্স আছে বলে দাবি তার। এখন আমরা তো ক্রাইসিস মধ্যে আছি, অপশন হচ্ছে সে আমাদেরকে সময় দিতে হবে, তারটা আমরা রিপ্লেসমেন্ট করে দিতে পারবো। হয় শেয়ারটা সে বিক্রি করবে অথবা আমরা বিক্রি করে দিতে হবে। অপারেশনের কথা অস্বীকার করলেন হাসপাতালটির চেয়ারম্যান। বললেন এখানকার সবকিছু দেখাশোনা করেন ব্যবস্থাপনা পরিচালক। আমি হসপিটাল এখনো পর্যন্ত ওটি এবং হসপিটাল চালু করেন, ইলেকট্রিসিটি আসে নাই। আমি ওখানে কোনো ডাক্তার আছে আমি আই ডোন্ট নো। আমি এই ডাক্তারের লিস্ট আমার কাছে আজ পর্যন্ত দেয় নাই। আর এখানে রেসপন্সিবিলিটি আসে একজন এমডির উপরে। একটা এমডি হলো অল রেসপন্সিবিলিটি দ্য ইনস্টিটিউট। এদিকে বসুমতী হাসপাতাল নিয়ে ভয়াবহ তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মাইনুল্লাহ হাসান জানান, 2021 সালের পর নবায়ন নেই হাসপাতালে, যা বড় অপরাধ। না, বৈধ বলতেছি না, সেটা আপনার আবেদনটা প্রক্রিয়াধীন আছে। আর এটা হচ্ছে যে বৈধ, আমরা দেখি যে কেন বৈধ না, তার ঘাটতিটা কোথায়। যেমন যদি তার অন্যান্য সেবা ঠিক থাকে, অনেক পরিবেশ ছাড়পত্র থাকে না বা নার্কোটিক্স থাকে না। তো আমাদের বড় সমস্যা হচ্ছে পরিবেশ নিয়ে। যে পরিবেশ ছাড়পত্রের জন্য অনেক ক্লিনিক্যাল লাইসেন্স আমরা নবায়ন করতে পারতেছি না। এটা আমরা কাজ করতেছি শেষের পর্যায়ে অল 6 মাসে। এটা ঠিক। এটা অপরাধ তো বড়সড় অপরাধ, অবশ্যই বড়সড় অপরাধ। তো এই ধরনের 4 বছর আমরা হয়তো যতদূর সম্ভব আমি এর মধ্যে যারা অবৈধ ছিল নোটিশ দিয়েছি আর কি। আমরা কারণ দেখবো এটা আসলে সে কেন হচ্ছে, এটা আমার দেখতে হবে। অবশ্যই ব্যবস্থা নেব। এটা আমি জানলাম, ব্যবস্থা নেব। শুধু বসতি মা ও শিশু হাসপাতাল নয়, যেসব হাসপাতাল ক্লিনিকে লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হচ্ছে সদর ও ছাগলনাইয়া উপজেলা। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী রয়েছেন শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। চলাচলে ভোগান্তির পাশাপাশি জীবিকায়ও টান পড়েছে অনেকের। ঝুঁকিপূর্ণদের উদ্ধার, ত্রাণ সহ নানা কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। এদিকে নোয়াখালীর নিচু এলাকা এখনো জলমগ্ন, ধীর গতিতে নামছে পানি। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। এখনো লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি ভাঙা স্থানে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে পানিতে তলিয়ে আছে মানুষের বসতবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। এতে যাতায়াত, জীবিকা ও রান্নাবান্না করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। আমার মেয়ে বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে, মশা মাছি বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতেছি। আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। দুর্গত এলাকায় আটকে পড়া পানিবন্দীদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় সম্মিলিতভাবে কাজ করছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আমরা গতকালকে একটা টিম পরশুরামে ছিল, আজকে একটা টিম পরশুরামে আছে অলরেডি। আমি আজকে ফুলগাজীতে আছি। সো আমাদের এই মুহূর্তে দুইটা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তবে পানি নামতে শুরু করায় ফুলগাজী ও পরশুরামে আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ। 4 দিন ধরে তো আমরা পানি বন্দি, যাদের আপনি পানি হালকা একটু কমছে বাড়ি থেকে, যাদের একটু উপরে আছে বাড়ি তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে। আর যাদের এখনো কমেনি তারা এখন আশ্রয় কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করা স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি তুলছেন। পূর্বেকার বাঁধগুলা আমাদের সঠিকভাবে মেরামত না হওয়ার কারণে এই ছোটখাটো নদীগুলো আমাদের আবার পুনরায় ভেঙে লোকালয় প্লাবিত হয়ে মানুষের বাড়িঘরে পানি উঠেছে। গতবারও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে ভাগনাগুলো ভাঙছে এগুলো পরিত্যক্তভাবে রয়ে গেছে। এই জন্য যে উপরের উদ্যানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে। পানি নেমে যাওয়ার সাথে সাথে বাঁধ মেরামতের কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা সব সার্বক্ষণিক অবজারভেশন করতেছি এবং পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত এই বাঁধ মেরামতের চেষ্টা করব। গত 7 জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থান ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে ফেনী সদর ও ছাগলনাইয়াতে এখনো আছে জলাবদ্ধতা। আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম থেকে গতকাল থেকে পানি নেমে চিত্র ফুটে উঠছিল। তবে আমরা দেখেছি ফেনী সদর, দাগনভূঞা এবং ফেনী ছাগলনাইয়া এই 3 উপজেলায় ইতিমধ্যে কিন্তু পানি ঢুকছে, নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি আনন্দপুর। এই সড়ক দিয়ে মানুষ যাতায়াতে কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষের মধ্যে কিন্তু যাতায়াতের জন্য কিন্তু মানুষের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু যাতায়াতের জন্য মানুষ পানির জন্য যাতায়াত ঠিকমতো করতে পারছে না। অনেকেই পরিবহন নিয়ে যাওয়ার সময় কিন্তু গাড়িগুলো অকেজো হয়ে কিন্তু এর মধ্যে পড়ে থাকে, রাস্তার মধ্যে পড়ে থাকে, নানান দুর্ভোগ পোহাতে হয়। আমরা দেখেছি যে ফুলগাজী, পরশুরাম থেকে যে পানিগুলো নামছে, পানি নামার সাথে সাথে সেখানে ক্ষয়ক্ষতির চিত্রগুলো ফুটে উঠেছে। তবে আমরা এখানকার জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে গত কয়েকদিনের যে টানা বর্ষণের পর যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 5 উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা এই 5 উপজেলায় প্রায় 1.5 লক্ষ মানুষ ইতিমধ্যে এখনো পানিবন্দী রয়েছে। এই 1.5 লক্ষ মানুষের মধ্যে আমরা এখানকার জেলা প্রশাসনের
থেকে যে তথ্য পেয়েছি, এ পর্যন্ত 2 জনের প্রাণ নাশের সংবাদও আমরা পেয়েছি। গতকাল ফেনীতে বিষধর সাপের দর্শনের কারণে কিন্তু একজনের মৃত্যু হয়েছে এমন তথ্য পেয়েছি। এর আগেও আমরা দেখেছি একজন মাছ শিকার করতে গিয়ে জালের মধ্যে আটকে পড়ে, অর্থাৎ কারেন্ট জালের মধ্যে আটকে পড়ে সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তবে এ পর্যন্ত 2 জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। সব মিলিয়ে বলা যায় যে এখনও বন্যার পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। এই বন্যার পানি নামছে, নতুন নতুন দিকে পানি যাচ্ছে নতুন নতুন এলাকায়। মানুষের ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে মানুষের বাড়িঘর কষ্ট, মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়ছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম যে খেটে খাওয়া নিম্ন আয়ের যে সকল মানুষগুলো রয়েছে তারা কিন্তু অনেক দুর্ভোগ পোহাচ্ছে হচ্ছে, তারা কিন্তু অনেক কষ্টে দিনাতিপাত করছে। কারণ হচ্ছে গিয়ে গত 5 দিন কিন্তু তারা ঠিকমতো কিন্তু না খাওয়া দাওয়া নিয়ে কিন্তু তারা তাদের পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছে। তারা তাদের পরিবার নিয়ে আসলে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে আসলে যতটুকু সহযোগিতা পাওয়ার ততটুকু সহযোগিতা পাচ্ছে না বলে কিন্তু তারা অভিযোগ করছে। এদিকে ফেনী বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনালয়ের উপদেষ্টা ফারুকি আজম। তিনি আজ এই ফেনীর ফুলগাজী উপজেলা বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী নিলয়ের সঙ্গে, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সর্বশেষ। কুষ্টিয়ায় পোস্ট অফিসগুলোর সেন্টারের সেবা কার্যক্রম চলছে শুধুমাত্র কাগজে কলমে। অধিকাংশ সেন্টারই হয়ে গেছে প্রায় বন্ধ। কোটি কোটি টাকার যন্ত্রাংশ হয়েছে হরিলুট। দায়িত্বশীলরা আসেন না সেন্টারে, যন্ত্রাংশগুলোও নিয়ে গেছেন তাদের বাড়িতে। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন নাগরিকেরা। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াকান্দি পোস্ট অফিসের সেন্টার। সাইনবোর্ডে কম্পিউটার প্রশিক্ষণ, প্রিন্টিং, তথ্য সরবরাহ সহ 12টি সেবার কথা উল্লেখ থাকলেও এখানে মেলে না তার একটিও। দায়িত্বশীল কর্মকর্তারা ঠিকমতো আসেন না অফিসে, কার্যক্রম চলে না সেন্টারের। হদিস নেই সরকারের দেওয়া যন্ত্রাংশেরও। পোস্টমাস্টার রিজিয়া বেগম ল্যাপটপগুলো নিয়ে গেছেন তার নিজ বাড়িতে। ল্যাপটপ ভালো আছে, আর একটা একদমই ডিসপ্লেটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখানে কিছু আছে, কিছু আমার বাড়িতে আলমারিতে আছে। একই চিত্র জেলার অধিকাংশ পোস্ট অফিসেরই সেন্টারের। বেশিরভাগ সেবা সেন্টারেই ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ হদিস নেই সরকারের দেওয়া 19টি যন্ত্রাংশের। সেন্টারের যন্ত্রাংশগুলো ব্যবহার হচ্ছে বাইরের ব্যবসা প্রতিষ্ঠানে ও দায়িত্বশীলদের নিজ বাসায় ব্যক্তিগত কাজে। আমাদের ডিভিশন অফিস থেকে নির্দেশনা আছে যে এটা মানে উদ্যোক্তা সে ইচ্ছা করলে তার নিজস্ব দোকান ঘর যদি থাকে বা তার নিজস্ব কোনো থাকে, সেখানে ট্রেনিং সেন্টার থাকে, সেখানে সে কাজ করতে পারবে। 3টা ল্যাপটপ দেওয়া হয়েছিল, পাশাপাশি একটা লেজার প্রিন্টার, একটা কালার প্রিন্টার, স্ক্যানার, তারপর হচ্ছে লেমিনেটর। প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় 2017 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার 99টি পোস্ট অফিসে চালু হয় সেন্টারের কার্যক্রম। তবে লুটপাট আর অনিয়মের কারণে এ প্রকল্পের দায়িত্বশীলরা লাভবান হলেও সেবাবঞ্চিত নাগরিকরা। এইগুলো যদি হতো তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো, আমাদের এলাকার সলপলগুলো কাজকামগুলো শিখতে পারতো, কিন্তু এগুলো তো এখানে কোনো ব্যবহার হয় না। সুযোগ সুবিধা হয়তো সরকার দিয়েছে, কিন্তু আমরা সেটা কোনোটা পাইনি। অফিস খোলেও না, লোকও পাই না। এখানে যে বড় সোলার প্যানেল সিস্টেম বসানো হচ্ছে এবং এখানে যে কম্পিউটার প্রশিক্ষণ, সেগুলো এখন পর্যন্ত দৃশ্যমান কখনো সেই কার্যক্রম আমার চোখে আপাতত পড়েনি। বিগত শুরুর দিকে কিছুদিন এখানে কার্যক্রম কম্পিউটার প্রশিক্ষণ, এখানে আধুনিক যন্ত্রপাতি বা সোলার প্যানেল দিয়ে যে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, এর আসলে নামমাত্রে ওখানে প্রকল্প আছে, কিন্তু বাস্তবায়নের কোনো কিছু তেমন কিছু দেখিনি। নাগরিকদের সেবার জন্য দেওয়া সেন্টারের কোটি কোটি টাকার যন্ত্রাংশ কোথায় গেল, কেনই বা বন্ধ রয়েছে সেন্টারগুলো, সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় সেন্টারের দায়িত্বে থাকা কুষ্টিয়া ডিভিশনের জেনারেল ডেপুটি পোস্টমাস্টার মোহাম্মদ মহসিন উদ্দিন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।